সব বন্ধুদের নমস্কার। প্রয়াগরাজ জম্মু ব্লকে দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে কি কাজ করছি বা কিসের জন্য এসেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন, এখানে এইমাত্র মার্কিং শেষ হলো। তো এখন ঘড়িটা বাজছে 12টা 40। তো কি কাজ হলো আপনাদের একটু শেয়ার করি। এখানে ওপর যে ডেস্ক স্ল্যাব ছিল তার লাস্টে ক্র্যাশ ব্যারিয়ার সাইজের দু সাইডে ক্র্যাশ ব্যারিয়ার আছে, তার মার্কিং হচ্ছিল। আর মাঝে ক্র্যাশ ব্যারিয়ার আছে, তারও মার্কিং ছিল। তো পরে যখন এটা সরিয়ে কমপ্লিট হয়ে যাবে, তো এটার যে ক্যাম্বার আছে সেই হিসাবে লেভেল মার্কিং দিতে হবে। তারপর এটা কংক্রিটের জন্য প্রস্তুত হবে। এখানে কিছু প্রবলেমের জন্য কাজ সপ্তাহখানেক বন্ধ ছিল এবং সেই টাইমে সার্ভেয়ার বাড়ি গিয়েছিল, এর জন্য কাজটা এখানে আটকে ছিল। তো কাজটা যখন চালু হয়েছে আর এখানে সার্ভে দরকার, তার জন্য আমাকে খুব ইমিডিয়েটলি ডাকা হয়েছে। তো এইখানে কাজ আছে। আর আপনাদের যে সামনে আরও স্প্যান দেখা যাচ্ছে, ওইখানেরও কিছু ক্র্যাশ ব্যারিয়ারের সামনে বাকি আছে। তো এখন একটু রোদ আছে, দুপুরের পর খাওয়া দাওয়া করার পর এখানে আসবো, সেটা মার্কিং করব, তখন আপনাদের দেখানো হবে। লাঞ্চের পরেই চলে এসেছিলাম, অনেকখানে কাজ বাকি ছিল, তো সেটা সেরে এখন বসে আছি। আর বিকেলবেলাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে। আর এখানে ওয়েট করছি গাড়ি আসবে আমাদের নিতে। অফিস যাব, অফিস যাওয়ার পর থেকে রুম যাব। এমনিতেই জানেন আমাদের ভারতের মধ্যে জম্মু কাশ্মীর জায়গা কত সুন্দর, তাই বিকেলে ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়েছে আর আমরা পুরো শহরের উপরে আছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও ওয়েট করছি গাড়ি আসার জন্য, এরপর অফিসে যাব। নমস্কার, আজ জম্মুতে দ্বিতীয় দিন। তো আজকে কি কাজ করছি সেটা আপনাদের শেয়ার করব। এখানে যে আমার সার্ভে হেল্পার আছে, সে এখন আপাতত মেশিন লাগাচ্ছে। আজ কাজ আছে এখানে, যে আপনারা স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, এই স্প্যানের ওপর গার্ডার লঞ্চিং হবে। তো গার্ডার অ্যাকচুয়াল কত লেন্থ হবে সেটা ড্রয়িং আছে, তার সত্ত্বেও আমরা ক্রস চেক করার জন্য আর কি এখানে কোঅর্ডিনেট নিয়ে যাব। তারপর আমার সিস্টেম ক্যাটেতে বেঠাবো, বেঠিয়ে এর অ্যাকচুয়াল যে কত লেন্থ আছে সেটা জানতে পারবো। তার জন্য উপরের প্যাডেল স্টলেতে কোঅর্ডিনেট নিয়ে অফিসে যাব। নমস্কার, জম্মুতে আজকে লাস্ট দিন। তো আমার গাড়ি আছে 8টা 45-এ, বাস আছে এখান থেকে, বাসে করে যাব দিল্লি। দিল্লি থেকে আবার বন্দে ভারত এক্সপ্রেস আছে, যাব প্রয়াগরাজ। তো আজকে কাজ ছিল আমার এখানে স্ল্যাবে মার্কিং। আর আপনাকে 10 দিন 15 দিন হয়ে গেল আমার। তো আমি ভিডিওর দিইনি, কারণ একই কাজ হচ্ছিলো বলা দিইনি, আজকে লাস্ট দিন বলে আমি দিচ্ছি। তো এরপর একটু কাজ আছে, স্ল্যাবে যে কংক্রিট হবে তার লেভেল দেবো, দিয়ে তারপর আজকে রবিবার আছে, এমনিতেই কাজ ছুটি। তা আমি এমনি ট্রাক স্যুট আর চপ্পল পরে এসেছি আর টুপি পরে এসেছি। তো এখানে ফোরম্যান জি এসছে আর একজন इंजीनियर एसছে। और फोरमैन जी हमारा बोल रहे साथ में एक सेल्फी, अभी आऊँगा कि नहीं आऊँगा भी पता नहीं। तो इसलिए हमारा ऐसा इंजीनियर साहब है और हमारा सर्वे का हेल्पर है। तो फोरमैन जी एक ब्लॉग बनाऊँगा, तो इसलिए वीडियो में ये रख दूँगा कि हाँ याद रख दूँगा जम्मू की। तो फिर पता नहीं अभी सर्वे आएगा कि नहीं आएगा तो फिर मैं फिर वापस बुला लेंगे, ऐसा कुछ नहीं। ठीक है। तो मैं आने के लिए भी तैयार हूँ, मेरे को ये साइड बहुत अच्छा लगा और जाएगा भी अच्छा है इधर। चलो फिर दोबारा काम है हमारा, उधर स्लैब का मार्किंग लेवल मार्किंग देना है। तो बंद कर दो मशीन। हाँ, যেখানে কাজ হচ্ছিল সেখান থেকে জম্মু এয়ারপোর্ট খুবই কাছে, দেখতে পাচ্ছেন কতটা কাছে আছে। আজকের মতোই কাজ শেষ, তাই মেশিন বক্স করা হচ্ছে। আপনারা জানেন যে জার্নি করার সময় এমনিতে আমার কোনো ট্রেনে বাসে ঘুম হয় না, তাই দুপুরবেলায় ফ্লাইটে আসার পর 2-3 ঘন্টা ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে আসার পর আপনাদের জম্মুর আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ওপর থেকে নিচেটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটা 13 ফ্লোরে আছি, আর এই 13 ফ্লোর থেকে পুরো জম্মু শহরটাকে কত সুন্দর লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা আমার রুম ছিল, এখানে আমার বিছানা চাদর ছিল, কিন্তু আমি গুটিয়ে নিয়েছি, নিজে নিয়েছিলাম। কোনো জায়গায় গেলে নিজে আলাদা বিছানা চাদর নিয়ে আসি, তো এখানে রাখার জন্য সব কিছু ছিল, তো রাখা হয়েছে। অলরেডি আমি প্যাকিং করে নিয়েছি আমার ব্যাগ।
এখন ঘড়িতে পারছে 8:20। তো এরপর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে 10:45 আমার বাস আছে, তো খেয়ে দিয়ে যাবো। তো এখানে তৈরি হচ্ছে বিরিয়ানির জন্যে মানে ভাত রেডি হয়ে গেছে। আর ওইখানে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার সাহেব ওয়াসিফ তো চিকেন বানাচ্ছে। চিকেন বানানোর পর আমাদের বিরিয়ানি ডালা হবে। चिकन रेडी हो गया, फिर थोड़ा देर बाद ही वो डालेगा चावल, उसके बाद बन जाएगा। तो भाई बिरयानी बनना अभी थोड़ा लेट है, उससे पहले थोड़ा ये लोग लूडो खेलना चालू किया चारों मिलके। तो बिरयानी खाने के बाद ही ये लोग मेरे को छोड़ने जाएगा, पंकज भाई बोला। तो देख लो इधर लूडो ये चलता रहता है डेली। काम का टाइम मस्ती तो अच्छा ही लगता है। বিরিয়ানি রেডি হয়ে যাওয়ার পর আমরা ঝটফট করে খেয়ে নিচ্ছি। যে যে আমায় ছাড়তে যাবে সেও আমার সাথেই বসে পড়লো খাওয়ার জন্য। লিফটে করে আমাদের নিচে বেসমেন্টে যেতে হবে, কারণ ওখানেই গাড়ি আছে। ওখান থেকেই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। যেতে যেতেই পঙ্কজ ভাইয়ের সঙ্গে একটু সেলফিও নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এটা করেই আমরা যাব। এখানে যতগুলো এমপ্লয়ি আছে বেশিরভাগই তারা নিজেদের পার্সোনাল গাড়ি তারা রেখেছে বেসমেন্টে, কারণ তারা বেশিরভাগ রবিবারে বাড়ি যায়। 4 জন মিলে আমরা গাড়িতে উচ্চস্বরে গান লাগিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমার বাস স্ট্যান্ডেতে। রাতেতেও কি সুন্দর লাগছে জম্মু শহরটাকে। এখানে দেখতে দেখতে 10-15 দিন কাটিয়ে দিলাম, কিছুই মনেই হলো না। এখানে স্টাফরা খুবই মিলেমিশে থাকে এবং আনন্দের সাথে থাকে। তারা নিজেরাই বলছিল যে আবার যেন আমি এখানে তাদের সঙ্গে কাজ করতে আসি। জম্মুতে 2 দিন রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য পুরো পরিবেশ একদম ঠান্ডা হয়ে গেছে। দেখতে দেখতে বাসেও চেপে পড়লাম। রাত্রে 1:30টার সময় একটি ধাবাতে দাঁড়ালো, সেখানে ফ্রেশ হওয়ার জন্য এবং রাত্রে খাওয়ার জন্য। আমিও নেমে পড়লাম ওদের সাথে খাওয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে দেখি সকালে খুব রোদ দিল্লিতে। এখন যেতে যেতে দিল্লির মেট্রো, দিল্লির পরিবেশ দেখতে দেখতে, মানুষের ভিড়, এইসব দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি নিউ দিল্লি স্টেশনের কাছে। কারণ ওখানে গিয়ে আমি একটা হোটেল বুক করব এবং 3-4 ঘন্টা রেস্ট নেব। এই বাসটা যেটা দেখতে পাচ্ছেন এইটা করেই আমি এলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দিল্লির লালকেল্লা বা রেড ফোর্ট বলা হয়। ভারতের ইতিহাসে মুঘল স্থাপত্যশৈলী এক অনন্য নিদর্শন। 1638 সালে মুঘল সম্রাট শাহজাহান যখন তার সাম্রাজ্য রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, তখন এই দুর্গ বানায়। দীর্ঘ 10 বছর বানাতে সময় লাগে। 1648 সালে এটা নির্মাণ কমপ্লিট হয়। এই দিল্লির লালকেল্লা আমরাই কম বেশি সবাই নাম শুনেছি, কিন্তু নিজের চোখে দেখলাম, এটা খুবই ভালো লাগলো। দিল্লিতে যে রাস্তায় কত ভিড় সেটা আপনার সামনে দেখাবো। আমার 6 কিলোমিটার যেতে প্রায় সময় লেগে গেছিলো 40 থেকে 1 ঘন্টা। আমি যদি ভুল চক্করে বাস স্ট্যান্ডের পাশেই হোটেল নিতাম তাহলে আমার হয়তো ট্রেন ফেলে হয়ে যেত। আমি অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এত ধীরে ধীরে কেন? ও বললো, স্যার খালি 6 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের 1 ঘন্টা লেগে যায়, তাও আপনাকে আমি 40 মিনিটের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমরা যখন কোনো হিন্দি মুভি বা বাংলা মুভি দেখি, এত বড় বড় বিল্ডিংগুলো দেখি, তো যেতে যেতে যখন এই অফিসগুলো দেখছি তখন খুব সুন্দর লাগছে আমায়। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম দিল্লি 5 নম্বর গেটেতে আমি। আর দেখুন দিল্লির স্টেশন কত বড়খানি। আর এইটা হলো মেট্রো যাওয়ার জন্য শর্টকাট রাস্তা। দিল্লিতে এসে আমি হোটেল বুক করলাম এবং ফ্রেশ হওয়ার জন্য আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ জার্নিতে যা পড়েছিলাম আমার খুবই বিরক্তকর লাগছিল। ভিতরের হোটেলগুলো খুবই সুন্দর বানায় এবং রেটও বেশি নয়। চলে এলাম হোটেলে এসে মানে ফ্রেশ হলাম, দাঁত মাজলাম, মুখ ধুলাম, চান করে নিলাম। তো এটা হোটেল বাইরে বুক করতে হতো না, স্টেশনেতে আজকাল ডরমিটরি পাওয়া যায়। আমি গিয়েছিলাম, সেগুলো সব ফুল ছিল বলে বাইরে এলাম। এসে আবার একটা হোটেল বুক করলাম, বুক করে রেডি হলাম। আর 2 ঘন্টা হাতে আছে ট্রেন, তো 2 ঘন্টা একটু রেস্ট নিয়ে নেবো।
দুখানায় মোবাইলে চার্জ প্রায় শেষ হয়ে গেছিলো, তো চার্জে লাগালাম এবং আমি বসে বললাম। আর এই হোটেলের ভিতরে নেটওয়ার্ক একদম ছিল না, তো চার্জে লাগিয়ে আমি এরপর শোবো কিছুক্ষণে রেস্ট করার জন্য। যাই বলুন, আপনি প্লেনে যান কিংবা বন্দে ভারতে যান, আপনার কাছে জার্নিংয়ে কিন্তু কষ্টটা অনেকখানি। তাই 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালাম ঠান্ডা পরিবেশে, তো খুবই সুন্দর লাগলো, মাইন্ড ফ্রেশ হয়ে গেল। হোটেল থেকে বেরিয়ে ট্রেনের পাশেতেই বাংলাতে লেখা আছে বাঙালি হোটেল, মাছ ভাত 100 টাকা। তো খেতে গেলাম, সেখানে কি হলো 130 টাকা নিচ্ছে। তার কারণটা জিজ্ঞেস করলাম, এখন গ্যাসের দাম বেড়েছে বলে 30 টাকা বেশি নিচ্ছে। তো যখন গ্যাসের দাম আবার ঠিক আগের জায়গায় চলে আসবে, তখন আবার সেই 100 টাকাই নেবে। তো কোনো অসুবিধা নাই, তো জল সব নিয়ে 150 টাকা নিল, কিন্তু খাবারের কোয়ালিটি ঠিক ছিল, দিয়ে দিলাম। খেয়ে আবার ঠিক সময়ে চলে এলাম স্টেশনের কাছে। এটা আমাদের ভারতের রাজধানী স্টেশন। তা এখানে আমাদের ভারতবর্ষের নানা কাজে ও অফিসের কাজে ভিড় সবসময় লেগেই থাকে। আর এই ভিড়টা কেমন সেটা আপনাদের সামনেই শেয়ার করছি আমি। আর দেখেন, দেখতে দেখতে আমার প্ল্যাটফর্মেতে ট্রেন দিয়েই দিয়েছে। নিউ দিল্লিতে টোটাল 15টা স্টেশন, তো ডিসপ্লেতে দেখলাম 12 নম্বর প্ল্যাটফর্মেতে দিয়েছে। তো এই ট্রেনটা এসে দুটো সাথে এসছে ট্রেনটা। তো নাম্বার ছিল 22,415, এখন যাবে আপনার বেনারস, তো নাম্বার চেঞ্জ করে দিয়েছে 22,416। তো 15 মিনিট আগে বন্দে ভারত এক্সপ্রেসের গেট খুলবে, তার জন্য ওয়েট করেছি। আমার সিট আছে C16 40 নম্বরে। আর এই বন্দে ভারত চড়ার আমার অভিজ্ঞতা হলো 3 বার। আর যতবার আমি ভ্রমণ করেছি সেটা আমি আপনাদের শেয়ার করেছি। দেখতে দেখতে আমি ভিতরে চলে এলাম। এখানেও আমার সিট চুজ করা ছিল উইন্ডোতে, তাই নিজের ব্যাগ মাথা ঘোরায় রেখে আমি চেপে পড়লাম। আর সঠিক সময়ে দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে। এ ট্রেন কোথাও দাঁড়াবে না, একবার দাঁড়াবে কানপুরে, তারপর ডাইরেক্ট চলে আসবে প্রয়াগরাজে। প্রত্যেকবারই মতোই এবারও আমার লাঞ্চ গাড়ির মধ্যেই ছিল, তো নন ভেজ ছিল। সেই প্রথমে আমাকে টিফিন দিয়ে গেল, ঠিক টাইমে রাত 9:11 আমাকে পৌঁছে দিল প্রয়াগরাজ স্টেশনে। এখান থেকে আমাদের কোম্পানি বলা হয়েছিল স্টেশনে আনতে যাবে, তো ও চলে এসেছিলো 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, আর আমি নেমেছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন।